আলাইকুম। আমি তানিয়া শিরিন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স দ্বিতীয় বর্ষের আমার প্রিয় ছাত্ররা, আজকের বাংলাদেশের অর্থনীতির ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়টা শেষ করেছি। আজকে আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা। এই অধ্যায়ের যে বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো সেই বিষয়গুলো আমি লিখছি। 1 নম্বর, রাজস্ব নীতি কি, এর উদ্দেশ্য বা লক্ষ্যগুলো কি কি এবং রাজস্ব নীতির হাতিয়ার সমূহ কি কি। 2 নম্বর, সরকারি আয় কি, সরকারি আয়ের উৎসগুলো কি কি। প্রথমে আমরা জেনে নেব যে রাজস্ব নীতি কি। সামষ্টিক অর্থনীতির চলকগুলো নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার হচ্ছে রাজস্ব নীতি। সরকারের ব্যয় এবং কর রাজস্ব সংক্রান্ত সমন্বিত নীতিকেই রাজস্ব নীতি বলা হয়ে থাকে। এ প্রসঙ্গে আমরা 3 জন অর্থনীতিবিদের দেয়া 3টি সংজ্ঞা সম্পর্কে জানব। আমি সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি। অর্থনীতিবিদ J.R. হিক্সের মতে অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্রীয় অর্থব্যবস্থায় যাবতীয় উপায় উপকরণকে ব্যবহারের উদ্দেশ্যে যে সকল নীতি গৃহীত হয় তাকে রাজস্ব নীতি বলে। অর্থনীতিবিদ আর্থার হিক্সের মতে আর্থার স্মিথসের মতে যে সকল
নীতির আওতায় সরকার জাতীয় আয় উৎপাদন ও নিয়োগের উপর বিরূপ প্রভাবকে পাশ কাটিয়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের আয় ব্যয় সংক্রান্ত কর্মসূচি ব্যবহার করে তাকে রাজস্ব নীতি বলে। প্রফেসর R.W. লিন্ডহলের মতে সময় অনুসারে বিভিন্ন প্রকার রাজস্ব সংগ্রহ এবং তা ব্যয়ের পদ্ধতি সংক্রান্ত নীতি হচ্ছে রাজস্ব নীতি। তাহলে এই সংজ্ঞা তিনটির আলোকে আমরা যদি এক কথায় বলি তাহলে আমরা বলতে পারি যে রাজস্ব নীতি হচ্ছে সরকারের আয়, সরকারের ঋণ সংক্রান্ত যে নীতি এবং সরকারের ব্যয় সংক্রান্ত যাবতীয় যে রাষ্ট্রীয় নীতিমালা এর সমষ্টি হচ্ছে রাজস্ব নীতি। আমরা এখন রাজস্ব নীতির উদ্দেশ্য বা লক্ষ্যগুলো সম্পর্কে জানব। আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নিচ্ছি। রাজস্ব নীতির উদ্দেশ্য বা লক্ষ্য। এক নম্বর পয়েন্ট হচ্ছে পূর্ণ নিয়োগ অর্জন। দুই নম্বর অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। তিন নম্বর মূল্য স্তরের স্থিতিশীলতা। 4 নম্বর সম্পদের উৎপাদনশীল
ব্যবহার। 5 নম্বর, আয়ের সুষম বন্টন। 6 নম্বর, সামগ্রিক চাহিদা বৃদ্ধি। 7 নম্বর, কাম্যভোগ স্তর অর্জন ও নিয়ন্ত্রণ। 8 নম্বর, অর্থনৈতিক উন্নয়ন। 9 নম্বর, মূলধন গঠন। 10 নম্বর, আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ। তাহলে আমরা আমাদের 1 নম্বর পয়েন্টে চলে যাই। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে পূর্ণ নিয়োগ অর্জন। একটি দেশের সম্পদ এবং শ্রম শক্তির বিরাট অংশ যখন নিয়োগহীন অবস্থায় থাকে, তখন দেশের সরকারের রাজস্ব নীতির অন্যতম উদ্দেশ্য থাকে এই সম্পদ এবং শ্রম শক্তিকে পূর্ণ নিয়োগ অর্জন করা। এই জন্য সরকার জনগণের উপর কর আরোপ করে থাকে এবং অর্জিত এই রাজস্ব আবার সরকারি ব্যয়ের আকারে জনগণের উৎপাদনশীল কর্মকাণ্ডে খরচ করে থাকে। আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করার জন্য রাজস্ব নীতির প্রয়োজন রয়েছে, বা এটাও রাজস্ব নীতির একটা উদ্দেশ্য বা লক্ষ্য। বিশেষ করে বাণিজ্য চক্রের ওঠানামার কারণে যে অস্থিতিশীলতা দেখা যায় একটা অর্থনীতিতে, তখন কিন্তু এই রাজস্ব নীতির মাধ্যমে এই অস্থিতিশীলতাকে দূর করা হয়। বাণিজ্য চক্রটা কি? বাণিজ্য চক্র হচ্ছে অর্থনীতির বিভিন্ন পর্যায়। অর্থনীতিতে কখনো সমৃদ্ধি থাকে, কখনো মন্দা দেখা দেয়। সমৃদ্ধির সময় চাহিদা বৃদ্ধিজনিত যে মুদ্রাস্ফীতি, সেটা নিয়ন্ত্রণের জন্য সরকার কর আরোপ করে থাকে। আবার মন্দার সময় কর প্রত্যাহার করে, অন্যদিকে সরকারি ব্যয়টাকে বাড়িয়ে দেয়, যার ফলে অর্থনীতিতে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করে। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে মূল্য স্তরের স্থিতিশীলতা। একটি দেশের সরকারের রাজস্ব নীতির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা করা। মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষাটা এই জন্য জরুরি, কারণ মূল্য স্তর বেড়ে গেলে সেটা নির্দিষ্ট আয়ভুক্ত মানুষের তখন ক্ষতিগ্রস্ত হয়, আবার মূল্য স্তর কমে গেলে উৎপাদক শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়। তাই মূল্য স্তরের একটা স্থিতিশীলতা বজায় রাখাও রাজস্ব নীতির অন্যতম একটি লক্ষ্য বা উদ্দেশ্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পদের উৎপাদনশীল ব্যবহার। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে অনুৎপাদনশীল খাত থেকে উৎপাদনশীল খাতে সম্পদ নিয়োগ করা। এই জন্য সরকার অনুৎপাদনশীল খাতে কর বাড়িয়ে থাকে, সেই সাথে সাথে ভর্তুকি প্রত্যাহার করে। অন্যদিকে উৎপাদনশীল খাতে কর মওকুফ করে এবং ভর্তুকির পরিমাণটা বাড়িয়ে থাকে, যার ফলে অনুৎপাদনশীল খাত থেকে উৎপাদনশীল খাতে সম্পদটা স্থানান্তরিত হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আয়ের সুষম বন্টন। একটি দেশের রাজস্ব নীতির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে জনগণের আয়ের সুষম বন্টন নিশ্চিত করা। এজন্য ধনী শ্রেণীর উপর প্রগতিশীল হারে কর আরোপ করা হয়ে থাকে এবং গরিব শ্রেণীর জন্য হস্তান্তর ব্যয়ের ব্যবস্থা করা হয়ে থাকে। হস্তান্তর ব্যয় কি সে সম্পর্কে আমরা একটু পরে জানব। আমি 6 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে সামগ্রিক চাহিদা বৃদ্ধি। দেশের অর্থনীতিতে যখন সামগ্রিক যোগানটা সামগ্রিক চাহিদার চেয়ে বেশি হয়, তখন রাজস্ব নীতির একটি উদ্দেশ্য হয়ে থাকে যে এই সামগ্রিক চাহিদাটাকে বাড়ানো। তখন সরকারি ব্যয়ের পরিমাণটা বাড়িয়ে এই সামগ্রিক চাহিদাকে বাড়ানো হয়ে থাকে, যার ফলে সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা
মধ্যে একটা সমতা বা ভারসাম্য চলে আসে এবং যার ফলে অর্থনীতিতে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কাম্য ভোগ্য স্তর অর্জন ও নিয়ন্ত্রণ। রাজস্ব নীতির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে কাম্য ভোগ্য স্তর অর্জন এবং নিয়ন্ত্রণ। এই জন্য সরকার অনেক সময় কর হ্রাস বৃদ্ধি করে থাকে এবং রেশনিং ব্যবস্থা চালু করে থাকে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। মূলত একটি দেশের রাজস্ব নীতির অন্যতম উদ্দেশ্যই থাকে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো। এই জন্য সরকার একটি রাজস্ব নীতিকে এমনভাবে পরিচালনা করে যাতে অর্থনৈতিক উন্নয়নটা ত্বরান্বিত হয়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে মূলধন গঠন। রাজস্ব নীতির মাধ্যমে একটি দেশের সরকার মূলধন গঠনকেও ত্বরান্বিত করতে পারে। যেমন জনগণের উপর কর আরোপ করার মাধ্যমে সরকার মূলধনটা বাড়াতে পারে, আবার বিলাসজাত যে দ্রব্যগুলো আছে সেগুলোর উপর করের পরিমাণটা বাড়িয়ে জনগণের ভোগ ব্যয়ের পরিমাণটা কমিয়ে তাদের সঞ্চয় এবং মূলধন গঠনের হারটাকে ত্বরান্বিত করতে পারে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ। রাজস্ব নীতির মাধ্যমে সরকার সরকারি ব্যয়ের পরিমাণটা বাড়িয়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, যোগাযোগ, পানি, বিদ্যুৎ, গ্যাস, পয়ঃনিষ্কাশন ইত্যাদি খাতের সম্প্রসারণ ঘটিয়ে দেশের আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন সাধন করতে পারে। এই হচ্ছে আমাদের রাজস্ব নীতির যে উদ্দেশ্য বা লক্ষ্যগুলো। এখন আমরা সরকারি রাজস্ব নীতির হাতিয়ারগুলো সম্পর্কে জানবো। আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নিচ্ছি। এক নম্বর, সরকারি ব্যয়। 2 নম্বর, কর রাজস্ব। 3 নম্বর, সরকারি ঋণ। 4 নম্বর, হস্তান্তর ব্যয়। 5 নম্বর, ভর্তুকি। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি ব্যয়। রাজস্ব নীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে সরকারি ব্যয়। দেশের জনগণের আয়, নিয়োগ, জীবনযাত্রার মান উন্নয়নে জাতীয় আয়ের যে অংশ সরকার খরচ করে থাকে তাই হচ্ছে সরকারি ব্যয়। এই সরকারি ব্যয়ের মাধ্যমে অর্থনীতিতে উৎপাদন, বন্টন, কর্মসংস্থান এগুলোর উপর একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি করা সম্ভবপর হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কর রাজস্ব। কর দেশের রাজস্ব নীতির অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি হাতিয়ার। কর কি? কর হচ্ছে কোনো প্রত্যক্ষ প্রতিদানের আশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ সরকারকে দিয়ে থাকে তাই হচ্ছে কর। এই কর আরোপের ফলে অর্থনীতিতে উৎপাদন, বন্টন, মূল্যের স্থিতিশীলতা, আমদানি রপ্তানি, সঞ্চয়, বিনিয়োগ এইসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভবপর হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি ঋণ। সরকার অভ্যন্তরীণ বা বৈদেশিক যে উৎসগুলো থেকে ঋণ নিয়ে থাকে তাকেই সরকারি ঋণ বলা হয়ে থাকে। এই ঋণ নেওয়ার ফলে জনগণের কাছ থেকে অর্থ সরকারি কোষাগারে এসে জমা হয়। এর ফলে অর্থনীতিতে অর্থের যে প্রবাহ বা যোগান সেটা কমে যায়, যার ফলে মূল্য স্তরও কমে যায়। আবার অন্যদিকে সরকার যখন এই ঋণটা পরিশোধের উদ্যোগ নেয় তখন তাকে অতিরিক্ত কর আরোপ করতে হয়। এই কর আরোপের ফলে জনগণের ভোগ ব্যয়টা কমে যায়, তাদের চাহিদার পরিমাণ কমে যায়, যার ফলেও কিন্তু মূল্য স্তরটা কমে যায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হস্তান্তর ব্যয়। সরকার বিভিন্ন ধরনের ভাতা দিয়ে থাকে, যেমন বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা। এইসব ভাতাগুলোকে মূলত হস্তান্তর ব্যয় বলা হয়ে থাকে এবং এটিও দেশের রাজস্ব নীতির আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। 5 নম্বর হচ্ছে ভর্তুকি। কোনো দ্রব্যের ভোগ এবং উৎপাদনকে বাড়াতে হলে সরকার ভর্তুকি দিয়ে থাকে। আবার কোনো দ্রব্যের ভোগ
এবং উৎপাদনকে কমাতে হলে সরকার ওই দ্রব্য থেকে ভর্তুকি প্রত্যাহার করে থাকে। এটিও দেশের রাজস্ব নীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। এই হচ্ছে আমাদের রাজস্ব নীতির হাতিয়ারগুলো সম্পর্কে আমরা জানলাম। আমরা এখন সরকারি আয় সম্পর্কে জানব। সরকার তার ব্যয় নির্বাহ করার জন্য মোট যে পরিমাণ অর্থের সংস্থান করে থাকে তাকে সরকারি আয় বলা হয়ে থাকে। সরকারের এই আয়ের উৎসগুলো মূলত দুটি ভাগে ভাগ করা যায়। আমি সেই শ্রেণী বিভাগগুলো লিখে দিচ্ছি। সরকারি আয়ের উৎস। সরকারি আয়ের উৎসকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। কর হতে আয় বা কর রাজস্ব, খ কর বহির্ভূত আয় বা অকর রাজস্ব। কর হতে আয় বা কর রাজস্বকে দুটো ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার প্রত্যক্ষ কর, 2 পরোক্ষ কর। কর বহির্ভূত আয় বা অকর রাজস্বকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1 ফি, 2 বাণিজ্যিক আয়, 3 সরকারি সম্পদ হতে আয়, 4 নম্বর বিশেষ কর, 5 নম্বর জরিমানা ও ক্ষতিপূরণ, 6 নম্বর নোট ইস্যু, 7 নম্বর ঋণের সুদ, 8 নম্বর অন্যান্য। তাহলে আমাদের যে কর হতে আয় বা কর রাজস্ব, এটাকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রথমে আমরা জেনে নিই যে প্রত্যক্ষ কর কি। করের আপাত ভার এবং চূড়ান্ত ভার এই উভয় যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর পড়ে বা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বহন করতে হয়, তাকে প্রত্যক্ষ কর বলে। প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে আয়কর, সম্পদ কর, দান কর, উত্তরাধিকার কর। উন্নত বিশ্বের যে দেশগুলো আছে ওই সব দেশের কর রাজস্বের মূলত এই প্রত্যক্ষ কর থেকে আসে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে কর রাজস্বের বেশিরভাগটাই আসে পরোক্ষ কর হতে। 2 নম্বর হচ্ছে আমাদের পরোক্ষ কর। করের আপাত ভার যদি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর পড়ে আর চূড়ান্ত ভার যদি অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর পড়ে, তাকে পরোক্ষ কর বলে। পরোক্ষ করের উদাহরণ হচ্ছে মূল্য সংযোজন কর, আমোদ প্রমোদ কর, বিক্রয় কর। এগুলো হচ্ছে পরোক্ষ করের উদাহরণ। এক্ষেত্রে করের প্রাথমিক ভারটা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর পড়লেও আলটিমেটলি এই ভারটাকে ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দিতে পারে, সেই জন্য এই করটাকে পরোক্ষ কর বলা হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের কর বহির্ভূত আয় বা অকর রাজস্ব। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ফি। সরকারের কাছ থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা লাভের বিনিময়ে যে অর্থ প্রদান করা হয়ে থাকে সেটাই হচ্ছে ফি। যেমন সম্পত্তি ক্রয় করলে রেজিস্ট্রি ফি,
মামলা করলে কোর্ট ফি, তারপর রেডিও, টেলিভিশন এবং বন্দুক ব্যবহার করলে লাইসেন্স ফি, এগুলো সরকারকে দেওয়া হয়ে থাকে। এটাও সরকারের আয়ের একটা উৎস। 2 নম্বর হচ্ছে বাণিজ্যিক আয়। সরকারও দেশের জনগণের মতো বিপুল পরিমাণ বাণিজ্যিক আয় করে থাকে। যেমন সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, ডাক, টেলিভিশন, রেডিও, বিমান, রেল, ব্যাংক, বিমা, এসব প্রতিষ্ঠান থেকে সরকার যে আয়টা করে থাকে, এই আয়গুলোই হচ্ছে বাণিজ্যিক আয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি সম্পদ হতে আয়। দেশে যে বিপুল পরিমাণ খনিজ, বনজ, জলজ, হাওর, খাস জমি এগুলো থাকে, এগুলো বিক্রি করে বা এগুলো ব্যবহারের মাধ্যমে সরকার কিন্তু বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিশেষ কর। সরকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত করে থাকে, এর কারণে যদি কোনো স্থানের অবকাঠামোগত উন্নয়ন হয়ে থাকে, তখন ওই স্থানের সম্পত্তির মূল্য কিন্তু বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে সরকার যদি ওই সম্পত্তির মালিকের উপর কর আরোপ করে থাকে, তাহলে সেটাকে বিশেষ কর বলা হবে। এটাই হচ্ছে বিশেষ কর, যে কোনো এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য সম্পত্তির দাম বেড়ে গেল, এরপর যে করটা সরকার যদি আরোপ করে, তাহলে সেটা হচ্ছে বিশেষ কর। 5 নম্বর হচ্ছে জরিমানা ও ক্ষতিপূরণ। দেশের আইন অমান্য করার জন্য বা রাষ্ট্রীয় যে সম্পদ সেটার ক্ষতি করার জন্য দেশের দেওয়ানি এবং ফৌজদারি আদালতে যে শাস্তি এবং জরিমানা করা হয়ে থাকে, অর্থদণ্ড করা হয়ে থাকে, সেটা হচ্ছে সরকারি আয়ের আরেকটা উৎস। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নোট ইস্যু। সরকার যখন প্রচলিত যে আয়ের উৎসগুলো আছে সেগুলো দিয়ে যখন সরকারের ব্যয় নির্বাহ করা সম্ভবপর হয় না, তখন সরকার এই নোট ইস্যু করতে পারে। এই নোট ইস্যুও হচ্ছে সরকারের আয়ের একটা অন্যতম একটা উৎস। বিশেষ করে যুদ্ধকালীন সময়ে সরকার এই নোট ইস্যুর মাধ্যমে সরকারি ব্যয়টাকে নির্বাহ করার চেষ্টা করে থাকে। 7 নম্বর হচ্ছে ঋণের সুদ। সরকার দেশের অভ্যন্তরে বা বিদেশে যে ঋণ দিয়ে থাকে, সেই ঋণের বিনিময়ে যে সুদ সরকার পায়, এটাও কিন্তু সরকারি আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে অন্যান্য উৎস। অন্যান্য বিভিন্ন উৎস থেকেও সরকার আয় করে থাকে। যেমন বিদেশি সরকার যদি দেশে উপহার বা উপঢৌকন প্রেরণ করে বা দান করে থাকে, বা বৈদেশিক যে সাহায্য, এগুলো কিন্তু সরকারের আয়ের একটা অন্যতম উৎস। এই হচ্ছে মোটামুটি আমাদের সরকারি আয়ের যে উৎসগুলো, এগুলো সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা আজকে কি জানলাম? আজকে আমরা জানলাম যে রাজস্ব নীতি কি, রাজস্ব নীতির উদ্দেশ্য বা লক্ষ্যগুলো কি, রাজস্ব নীতির হাতিয়ারগুলো কি, সরকারি আয় কি এবং সরকারি আয়ের উৎসগুলো কি কি। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।